সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব এম সাখাওয়াত হোসেন, রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক তদন্ত জনাব নূর খান লিটন, এবং রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। নিরাপত্তা নিশ্চিত না করেই যত্রতত্র গড়ে উঠছে কারখানা, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা। এক যুগে শিল্প দুর্ঘটনার একটি মামলারও বিচার শেষ হয়নি। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়। এ পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও গতি আনবে বললেন প্রধানমন্ত্রী। পল্টন থানার নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ 20 দলীয় জোটের 74 জনের বিচার শুরু। 4 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। জঙ্গি সংগঠন নব্য জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। কর্মী সংকটে নিজেদের পরিবারের সদস্যদেরও দলে ভেড়াচ্ছে জঙ্গিরা। সিরাজগঞ্জে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ 4 জন আটক। স্ত্রী হত্যায় সম্পৃক্ততার অভিযোগ গাজীপুরের কাউন্সিলরের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেয়ায় হত্যাকাণ্ড বলছে পরিবার। শ্বাসরোধে মৃত্যু জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এবং সারা দেশে বজ্রপাতে একদিনেই 14 জনের মৃত্যু। টাঙ্গাইলে মারা গেছে 2 ছেলে সহ বাবা। নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের বিষয়ের শিরোনাম যেটা, জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন। আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের যে জঙ্গিবাদের বিভিন্ন সময় যে জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছে, সে বিষয়টি যদি আমরা দেখি যে এই জঙ্গিবাদে বিদেশি অর্থায়নের বিষয়টি অনেক পুরনো। আমরা এর আগে যখন 2004-05 সালে বাংলা ভাই শায়েক আব্দুর রহমান, তাদের পেছনে বিদেশি অর্থায়নের রিপোর্ট ছিল, আমরা দেখি যে 2005 সালের 17 আগস্ট যখন সারা দেশে একযোগে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল 63টি জেলায় প্রায় 300টি স্থানে, তখনও সেই বিস্ফোরক বাইরের থেকে এসেছিল, সেরকম রিপোর্ট আমরা পেয়েছি। আজকে 10 বছর পরে বা 11 বছর বা 12 বছর পরে আমরা দেখছি একই অবস্থা। সেই বিদেশি অর্থায়ন, বিদেশ থেকে অস্ত্র আসছে, সে একই প্রক্রিয়ায় এই বিষয়টি অব্যাহত আছে। আমরা মাঝে মাঝে দেখি যে জঙ্গিবাদের ব্যাপারে যখন আইন শৃঙ্খলা বাহিনী খুব জোরদার ভূমিকা নেয়, খুব সচেতন হয়, কিছুটা আমরা 2007-08 সালের দিকে যখন শায়েক আব্দুর রহমান বাংলা ভাই তাদের ফাঁসি হলো, একটা আত্মতুষ্টির ভাব ছিল যে হ্যাঁ, জঙ্গিবাদ দমন হয়ে গেছে। এবং আমরা দেখি যে তখন অর্থের উৎসের নিয়ে কিছু কথা উঠেছিল, পরবর্তীতে এগুলো আর হয়নি। এখন গুলশানের হলি আর্টিজানের ঘটনার পর আবার যখন ব্যাপক অভিযান শুরু হলো, গতকালকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, এখন তারা একটা কিছুটা কোণঠাসা অবস্থায় আছে। অর্থের কোত্থেকে অর্থ আসছে সেটা বলা হচ্ছে, তো অর্থ নিয়ে আবার কথা বলা হচ্ছে, এবং আশঙ্কা একইভাবে সেই অর্থের বিষয়টা আবার না চাপা পড়ে যায়। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই বিষয়ে, অর্থের বিষয়ে, যে অর্থ কিভাবে আসে বা কিভাবে জঙ্গি সংগঠনগুলো আর্থিক একটা নেটওয়ার্কের মধ্যে থাকে, দু রকমের অর্থ। একটা হতে পারে বাইরের থেকে, একটা হচ্ছে ইন্টারনাল রিসোর্স। এই দুটো আমরা একটু আলোচনা করি আমি একটু পরে। প্রথম হচ্ছে যে এই অর্থটার প্রয়োজন কেন হয়। ওদের 3টি ধরনের কার্যক্রমের জন্য অর্থ প্রয়োজন হয়। ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। একটা অর্গানাইজেশন হবে, সেই অর্গানাইজেশন 2টো লোককে নিয়োগ করতে হবে, তাকে বেতন দিতে হবে, তাকে ভাতা দিতে হবে, তাকে পয়সা দিতে হবে। সেকেন্ড, অর্থের দরকার হয় ফর ট্রেনিং। আপনি ট্রেনিং দিলেন তাকে, সেই যে ট্রেনিংয়ের উপকরণের জন্য কিছু অর্থের প্রয়োজন হয়।
থার্ড হচ্ছে অপারেশনাল। সেই অপারেশনের মধ্যে যাতায়াত, অস্ত্র কেনা, অস্ত্র যোগান দেওয়া এবং পরিবহন এবং যাবতীয় ফ্রম প্ল্যানিং টু এক্সিকিউশন, এটার জন্য একটা অর্থ বরাদ্দ থাকে। এই তিনটা খাত কিন্তু এটা ইউনিভার্সাল, যে কোনো আমাদের দেশেও কিন্তু এই তিনটা খাতই আছে। কালকে মনিরুল ইসলাম সাহেব যেটা বললেন, আমি যেটা পেপারে পড়লাম এবং কিছুটা শুনলাম, উনি বললেন 14 লাখ টাকা খরচ হয়েছে এই অপারেশনে, উনি সেটা বললেন। এবং এই টাকাটা আসছে হাওয়ালার হুন্ডির মাধ্যমে। প্রথম কথা হচ্ছে হুন্ডি ইজ এ লিগ্যাল, আনরিটেন লিগ্যাল ট্রানজ্যাকশন অনেক দেশে, বিশেষ করে মিডল ইস্ট, চায়না, ইন্ডিয়া। আমি জানি না বাংলাদেশে হুন্ডি ইললিগ্যাল কিনা। যদি ইললিগ্যাল হয়ে থাকে, ইললিগ্যাল হলেও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট। খুব প্রচলিত ইললিগ্যাল এভাবে বলা যায়। হোল সিস্টেম ইজ ইললিগ্যাল, ফাইন্যান্সিয়াল ইস্যুর বাইরে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে এই টাকাটার হুন্ডি হয়ে আসছে, এটা নিশ্চিত উনি করেছেন, কিন্তু কিভাবে করেছেন এটা আমরা জানি না। কারণ হুন্ডির টাকাটা হুন্ডি কিনা, হাউ ডু ইউ নো, এটা ডিফিকাল্ট। আমাকে যদি কেউ বলে হ্যাঁ আপনি টাকা পেলেন না, আমি বলতে পারি যে আমার তো হুন্ডি করে আসছে। এখন এই হুন্ডির সিস্টেম তো হয়তো আপনারা ভালো করে জানেন, কোনো মানি ট্রানজ্যাকশন হয় না। কিন্তু এই যে বিদেশ থেকে টাকা আসছে মানে কি, ওই টাকাটা কিন্তু ফিজিক্যালি আসেনি। মানি ওয়াজ জেনারেটেড ফ্রম হেয়ার, এখান থেকে দেওয়া হয়েছে। ওখানে একটা কোড নাম্বার আছে, কোড নাম্বার থেকে সিগন্যাল আছে, এটা আসছে। এটা যে কোনো দোকান হতে পারে, মুদির দোকান হতে পারে, এই দোকান হতে পারে, দেখতে পারে যে এই কোড নাম্বারটা আসছে, এই কোড নাম্বারে অমুক লোক আসলে পরে এই কোড নাম্বারটা ভেরিফাই করে ইউ পে হিম 1 লাখ টাকা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হুন্ডির টাকা ব্যবহার করা হয়, কালো টাকাগুলি হুন্ডির টাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে সেকেন্ড হোম গুলো হচ্ছে বা বাড়ি ঘর বাইরে কিনছে, কালো টাকা যাচ্ছে হুন্ডির মাধ্যমে, কিভাবে যাচ্ছে? হুন্ডির মাধ্যমে। এখন এই হুন্ডি ধরা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি যত এই পর্যন্ত এই হুন্ডি নিয়ে যতটুকু পড়ালেখা করলাম, তো ধরতে পারে না, সিস্টেমটা আছে, ধরা যায় না। আরেকটি জিনিস যেটা আমি বলি, যেটা মানে আমি আমি মনিরুল ইসলাম সাহেবের কথা বাহিরে কথা বলছি, 14 লাখ টাকা বাংলাদেশে পাওয়া কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়ই না। আজকে যদি কেউ টেলিফোন করে কাউকে বলে তুই বেরো 10 লাখ টাকা নিয়ে, তাহলে কালকে তোর অবস্থা খারাপ। ওকে যে ধার দেনা বাড়ি ঘর বিক্রি করে কিন্তু টাকাটা দেবে। কত অপহরণ হচ্ছে, কত মুক্তিপণ দাবি করা হচ্ছে। এই যে আপনার কোরবানি হলো, কত কত কোটি টাকা চাঁদা উঠেছে, কারা কারা উঠিয়েছে কোনো খবর আছে? একদিক দিয়ে দলীয় লোকে চাঁদা উঠেছে, আরেক দিক দিয়ে মাস্তানরা চাঁদা উঠেছে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ট্রান্সপোর্ট মুভ করতেছে, চাঁদা উঠাচ্ছে। বাংলাদেশে যে টাকার ছড়াছড়ি, দ্য ব্ল্যাক মানি, ঘুষ প্রতিদিন কত হয় মনে করেন? যে ব্ল্যাক টাকার ছড়াছড়ি, দিস ইজ এনাফ, মোর দেন এনাফ টু সাপোর্ট যে কোনো। মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের অর্থের উৎস আমাদের চোখের সামনে আছে, আমি বন্ধ করার উপায় নেই। আমি কতগুলো বলি আপনাকে। এই মানে টেরর অর্গানাইজেশন অর্থের, আপনার এখানে ইয়াবা আসছে, গোল্ড আসছে, এই টাকাগুলো কে দিচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? দিস আর অলসো কাইন্ড অফ হাওয়ালা। আপনি যদি স্টাডি করেন, তালেবানদের মেইন সোর্স অফ ইনকাম ছিল আফিম, এখনো তাই আছে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই অর্গানাইজেশনগুলো কোথায় টাকা ইনভেস্ট করছে জানেন? যেখানে ট্যাক্স ইজ নট পেইড। আপনি অ্যাডভান্স ইন এগ্রিকালচার সেক্টর, একজন কৃষককে অ্যাডভান্স দিয়ে রাখলো যে তুই বেটা সব দোকানে এগুলো বিক্রি করবি, বাকিটা পয়সা আমাকে দিবি। তো ইনভেস্টমেন্ট কিন্তু আমরা যে বলি যে ব্যাংকে ইনভেস্টমেন্ট আছে, মিষ্টির দোকানে ইনভেস্টমেন্ট এমন এমন জায়গায় ইনভেস্টমেন্ট করা হয় যেগুলো সাধারণত এটা ধর্তব্যের মধ্যে আসে না। আপনি যদি একটা দোকানে ইনভেস্টমেন্ট করেন, ওর ব্যাপারটা তার হিসাব দিতে হবে। কিন্তু আপনি যদি কৃষিতে ইনভেস্ট করেন, এখানে কোনো হিসাব নেই। আপনি মাদকে ইনভেস্ট করছেন, কোনো হিসাব নেই। মাদক অ্যান্ড টেরোরিজম গোজ টুগেদার। আর ওয়েপনগুলোর কথা উনি বলছেন যে ভারত হয়ে আসছে, উইচ আই টেন্ড টু এগ্রি, যে এগুলো ওই পথেই আসবে। বিশেষ করে ইস্টার্ন পথে, ইস্টার্ন ইন্ডিয়াতে যে পরিমাণ ওয়েপন আছে, লুজ ওয়েপন আর মুভিং ওয়েপন, এটা ইন্ডিয়ার অন্য কোনো জায়গায় নাই। আপনি কাশ্মীর, ইভেন কাশ্মীরও নাই। কারণ এখানে আমার হিসাব মতে এক সময় ছিল অ্যাবাউট 75 or 78 ইনসার্জেন্ট অর্গানাইজেশন।
তারা এখনো কিন্তু কিছু কিছু জায়গায় সক্রিয়, অ্যান্ড তাদের বিজনেস হচ্ছে এই আর্মস সেলিং। এখন বাংলাদেশে 2টা আর্মস এক জায়গা থেকে আসবে, 3টা আড়াই জায়গা থেকে আসবে, হিল ট্র্যাক্টের ভেতর দিয়ে 2টা আসবে, এগুলো ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট। তো মুশকিলটা হলো এই যে আমরা একটা সিচুয়েশনের মধ্যে পড়ে এখন আমাদের টনক করছে যে টাকাটা কিভাবে আসতেছে। কিন্তু আমরা তো বের করতে পারছি এখন আগে না বের করতে পারছেন, কিন্তু বের করে পারার পরে কত বন্ধ করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে। উৎস অনেক, উৎস তো আপনি ভিতরেই আছে, আপনি সেই ভিতরের উৎসটাও বন্ধ করতে পারছেন না। বাইরের থেকে 14 লাখ টাকা আসছে, এটা আমি তো মনে করি 14 লাখ টাকা প্রয়োজন ছিল বলেও মনে হয় না যে টাকাটা এখানেই পাওয়া যাবে। হোয়াট এভার ইট ইজ, হাওয়ালা দিয়ে উনি বলছেন হাওয়ালা হয়তো উনি যখন বলছেন তখন ডেফিনেটলি তার কাছে প্রমাণ আছে হাওয়ালা কিভাবে, কিন্তু হাওয়ালাটা কোথার থেকে হচ্ছে, সেই দেশে এটা বন্ধ করার কোনো উপায় আছে কিনা। যদি এটা মিডল ইস্ট থেকে আসে তাহলে আরেকটা থার্ড কান্ট্রি হয়ে আসছে হাওয়ালা, হয়তো সিঙ্গাপুর, মানে কথা আর কি, অন্য আরেকটা দেশ থেকে। যে এই বিষয়ে নূর খান লিটন, আপনি তো বিভিন্ন গবেষণার কাজটা করে থাকেন, আপনার ইয়েতে কি বলে যে এইগুলোর উৎস? দেখেন, প্রথম হচ্ছে সাখাওয়াত ভাই যে জিনিসগুলো বললেন এটার থেকে আমি খুব বেশি বাইরে কথা বলতে চাচ্ছি না, কারণ আমার কাছে আমি অনেকটাই একমত, মানে সম্পূর্ণ একমত। প্রথম হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি যে আজকে তো 2016 সাল, 2004-এর পর থেকেই কিন্তু আমাদের কাছে সমস্ত তথ্যগুলো ছিল, কি পদ্ধতিতে বাইরের থেকে কি পরিমাণ টাকা আসে। আপনি যদি শায়েখ আব্দুর রহমানের জবানবন্দিটা পড়েন, 10,000 পাউন্ড সে কিভাবে পেয়েছিল। তারপর যদি আপনি বাংলাদেশে যে বিভিন্ন দেশের নাগরিকরা টাকা লেনদেন করতে যে ধরা পড়ছে, এটা অনেকগুলো মামলা আছে। সাম্প্রতিককালে বছর দেড়েক আগে আপনার শ্যামলীতে একজন গার্মেন্টস মালিক কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন জঙ্গি অর্থায়নের কারণে। আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই খুব সহজে। তো এইটা একটা ব্যবস্থা আছে। উৎস কিন্তু দুটো, একটা হচ্ছে আভ্যন্তরীণ, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ উৎস জঙ্গিদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক ক্ষেত্রে এখন পর্যন্ত দুটো জিনিস স্পষ্ট হয়েছে সাম্প্রতিককালে। একটা হচ্ছে কাউরান বাজার একটা অফিস ছিল আইটি ফার্ম, যেটার মালিক ছিল সুজন আর সুমন, যে কিনা বিমান আক্রমণে মারা যায় সিরিয়াতে। তাদের সেই ফার্মের থেকে কিন্তু 34 লাখ বা 35 লক্ষ টাকা এই কাউন্টার টেরোরিজম ইউনিট উদ্ধার করেছিল, বা তৎকালীন ডিবি। আর ইদানিং যে কথাটা বলছে যে হাওলা হয়ে আসছে, এটা আসলে চিহ্নিত করা একমাত্র তিনিই বলতে পারবেন কি পদ্ধতিতে হাওলা হয়ে আসছে, সেটা বলতে পারবেন। তবে এইখানে বিদেশি অর্থ 14 লাখ বা 30 লাখ বা 70 লাখ, আমার কাছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। বরং আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আভ্যন্তরীণ যে টাকাটা জেনারেট করে সেই পদ্ধতিটাকে আইডেন্টিফাই করাটা জরুরি হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, একটা সম্প্রদায় আছে, আমি পুরা সম্প্রদায়কে দায়ী করব না, তাদের আভ্যন্তরীণ, যেমন আমরা জাকাত, ফেতরা বা অন্যান্য দান দক্ষিণা যেটা করি, আমরা ওপেন প্রত্যেকে যার যার মতো করি, কিন্তু একটা সম্প্রদায় আছে তারা কিন্তু সম্প্রদায়গতভাবে এটা সংগ্রহ করে, ম্যান্ডেটরি। হ্যাঁ, এবং তারা নিজেরা করে, এবং তার ভিতরে 10টা বা 12টা খাত আছে, তার মধ্যে একটা খাত হচ্ছে জেহাদে দান করা। এটা কিন্তু ওই যে নেতা, যে ধর্মীয় নেতা, যিনি ওই সম্প্রদায়ের নেতা, তার হাতে টাকাটা যায়, শিক্ষা খাতে ব্যয় হয়, বিয়ের ক্ষেত্রে ব্যয় হয়, আপনার এই জিহাদের ক্ষেত্রে ব্যয় হয়, এরকম 10টা বা 12টা খাত আছে। এইটার পরিমাণ কিন্তু কম না, এক। 2 নম্বর হচ্ছে 80-র দশকের মাঝামাঝি সময় থেকে যদি লক্ষ্য করি আমরা, এখানে কোরবানির নামে টাকা এসছে মধ্যপ্রাচ্য থেকে, এখানে মসজিদ নির্মাণের জন্য কুয়েত থেকে ফান্ড এসছে, এখানে এনজিও গঠন হয়েছে, এনজিও রেজিস্ট্রেশন নিয়েছে, একটা এনজিওকে তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করলো, আর একটা এনজিওর ব্যাপারে আপনার হারম্যান সোসাইটি না ফাউন্ডেশন যেটা ছিল, যেখানে হেলিকপ্টার নিয়ে অপারেশন করতে হয়েছিল উত্তরায়। আমরা কিন্তু এই জিনিসগুলো ভুলে যাই খুব সহজে। সেইখানে টাকা এসেছিল। আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইসলামী এনজিও গঠন হতে দেখেছি, সেখানে টাকা আসতে দেখেছি। হয়তো এর ভিতর কিছু কিছু ভালো এনজিও আছে যারা আসলেই সাধারণ মানুষের জন্য দুই একটা কাজ করে, আছে যারা কাজ করে, 2-1টা এনজিও আছে যেখান থেকে অর্থ চলে গেছে। সেটা কিন্তু চিহ্নিত বহু আগে হয়েছে। একটা এনজিও রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে, পরবর্তীতে ওইটা খোঁজ নিয়ে আমরা দেখলাম যে ব্যক্তি বাংলাদেশে বসে এটা রেজিস্ট্রেশন নিয়েছিল সে আফগানিস্তানের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল, কিন্তু তাকে ধরতে পারেনি পুলিশ, তার আগেই সে বেরিয়ে গেছে। এটা 90 দশকের শেষ প্রান্তের ঘটনা বলছি আমি, সরি 2001 থেকে 2002-03 এই টাইমের কথা। আপনি তাহলে বলছেন যে এই যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর উপরে যে মনিটরিং এর যে বিষয়টা,
এইটার আচ্ছা, মধ্যে আমি একটু বলি ভাই, আমরা আজকে ঢিলেমি আছে। 2016 সালে এসে বলতেছি এইগুলি হলি আর্টিজানের ঘটনা নতুন। কেন 21শে আগস্টের গ্রেনেড হামলাটা কি নতুন ছিল? সেটা আমাদের শিক্ষা দেয় নাই? তার আগে যে ছোট আরো যে ছোট আরো ঘটনা, যেগুলো- না আমি মাত্রার দিক দিয়ে বলছি যে 21শে আগস্টের ঘটনা কি কম বড় মাত্রার ছিল? আমরা প্রত্যেক সময় আলোচনার সময় বলি এই নতুন অভিজ্ঞতা, এইটা বলে পার পাওয়ার সুযোগ নাই। আর এইটা বলে একে অপরের দোষারোপ করার সুযোগ নাই। জনগণ হিসাবে যদি বলি, সবার দায়িত্ব, সবাই আমরা দায়িত্ব এড়িয়েছি, সবাই এ টু জেড। কি বলবেন আপনি? না, আমার মনে হয় আচ্ছা, যে আলোচনাটা- নাইম ভাই, আপনার কাছে আমি আসার আগে আরেকটু একজন কথা দর্শক, বলতে চাই, জি, আর একটা মিনিট। জি, যেমন সিলেটের ঘটনায়, সিলেটে যখন আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলে তো উনি নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, তাকে হত্যা করার জন্য হত্যা প্রচেষ্টা নেওয়ার পূর্ব মুহূর্তে একটা বোম ব্লাস্টে তৎকালীন হরকাতুল জিহাদের 1-2 জন কমান্ডার মারা যায়, 2-3 জন আহত হন। সেই মামলা চলা অবস্থায় সেই মামলার আসামিরা জামিন পেয়েছিল এবং সেই আসামিরা পরবর্তীতে সরকারি দলে যুক্ত হয়েছিলেন। এবং কালকে বা পরশুদিন তার একজন গ্রেপ্তার হলো, আপনার হারুন ওবায়দা হারুন, যে ফেনীর থেকে, সে কিন্তু সরকারি দলে ছিল। তো এই জিনিসগুলো ওপেন হওয়া উচিত। জি, টেলিফোন- টেলিফোনটা নিয়ে নিন। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামসুল আলম হাবিব, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে জি, বলেন। বলছিলাম। জি, আমার জানার আগ্রহ আজকের প্যানেলিস্টের কাছে যে এই যে বাংলাদেশের জঙ্গি কর্মকাণ্ডের জন্য যে সমস্ত অর্থ বাইরের থেকে, ডেভেলপ কান্ট্রি থেকে আনা হচ্ছে, তো ডেভেলপ কান্ট্রি তো তাদের তো সাইবার সিকিউরিটি, টেকনোলজি, ইন্টেলিজেন্ট গ্রুপ এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক দক্ষ। তো তারা কেন তাদের টেকনোলজি কেন ফেল করছে? তারা কেন প্রতিরোধ করতে পারছেন এই জঙ্গি অর্থগুলো প্রতিরোধ করতে? এখানে তাদের টেকনোলজি এবং আমাদের মতো দরিদ্র দেশের টেকনোলজি কিভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। মানে টাকাটা তো আসে বিভিন্ন অনুদান হিসেবে। অনুদান হিসেবে বা প্রাইভেট চ্যানেল, আমরা তো বলতে হুন্ডি। হুন্ডি জি। মানে কি? আসলে প্রাইভেট চ্যানেল, ব্যাংকিং চ্যানেলে না আসলে আমি পকেটে করে আনি বা হুন্ডির মাধ্যমে আনি, দিস ইজ ইল্লিগাল। মানে দুইটাই ইল্লিগাল, দুইটাই ব্ল্যাক মানি তখন, এবং দুইটার জন্যই আরেকটা আমাদের যে কথা, আইন। নাইম ভাই এই জিনিসটা বলবেন যে লিটন, জনাব নূর খান লিটন যেটা বললেন যে সরকারি দলের মধ্যে আশ্রয় নেওয়া বিভিন্ন সময়ে, যে এটা এই ইদানিং এখন জায়গাটাতে ধরা হচ্ছে। সরকারি দল বলতে জি। আওয়ামী লীগ মিন করার কিছু নাই। আমি একটা অনেস্ট কথা বলি, এই ধরনের লোক, সন্ত্রাসীরা, জঙ্গিরা সবসময় সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়ার চেষ্টাই তো করবে কোনো ফর্মে। এখন এটা স্থানীয় রাজনীতি, আমরা যখন একটা কৌশল হবে তাদের। কনস্টিটিউয়েন্সি বেসড পলিটিক্স চিন্তা করি, তখন কিন্তু আওয়ামী লীগ থাকে না। ওই এলাকার যিনি আওয়ামী লীগ Local politics এর সাথে। লোকাল পলিটিক্স, সে তার মতো করে জামাত, জঙ্গি সবকিছু নিয়ে, কারণ তাকে তো পাওয়ার পলিটিক্সে লোকালি সে তো ফাইট করতে হয়। না, তাহলে তো সেই পাওয়ার পলিটিক্সই আমাদেরকে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। না, পৃথিবীর সর্বত্র জি। যে সন্ত্রাস, জঙ্গিবাদ, পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন ছাড়া পৃথিবীর কোথাও এটা বেড়েছে বা বিরাজমান ছিল, এটা তো ইম্পসিবল। সুতরাং আপনি এখন যখন আবিষ্কার করবেন, এটা তো একটা আবিষ্কার হওয়ার পর আলোচনা হবে যে সরকারের, যেটা সরকারি দলে থাকা দরকার তো নাই, সবাই সবসময় দলেও থাকে না, কিন্তু পৃষ্ঠপোষকতাটা পায় তারা, তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয় শেষ পর্যন্ত। কোনো না কোনো স্টেজে কিন্তু পৃষ্ঠপোষকতা, কোনো না কোনো একটা লেভেলের পৃষ্ঠপোষকতা থাকে, এটা আপনি একদম ধরে নেবেন সবসময়, আদারওয়াইজ এটা হতো না। এখন আমি অর্থায়নের আরেকটা অ্যাঙ্গেল বলি, যেটা এখানে আলোচনা হয়েছে, যে বিদেশি অর্থায়ন, স্বদেশি অর্থায়ন, কিন্তু আমরা আরেকটা এটার ইন বিটুইন আছে, যে স্বদেশি অর্থ বিদেশ থেকে আসে। বাংলাদেশের অ্যাবাউট 1 crore মানুষ বিদেশে থাকে। এদের আপনি যদি জঙ্গি, জামাতি 6% ধরেন, তাদের উৎস নাই, তাদের একটা নিয়ত থাকে না, তাদের একটা রাজনীতি আছে না, তাদের একটা ইচ্ছা, মানে আপনি চিন্তা করেন যে এইভাবেও কিন্তু টাকাটা আসে। আরেকটা ব্যাপার হলো যে জঙ্গি অর্থায়নের যে চিত্রটা লিটন ভাই ব্যাখ্যা করলেন, এটা তো অনেক আগে থেকেই আমাদের এখানে যে সৌদি এবং অন্যান্য টাকা যেভাবে এসছে এনজিও ফিল্ডে, আমাদের এখানে যে স্থানীয়, যেটাকে আমরা বলি জামায়াতের বা জঙ্গি অর্থনীতি, যেটা বারাকাত সাহেব বলেন, এই অর্থায়ন, আমি আবারও বলি, ধরেন একটা ব্যাংক থেকে টাকা নিয়ে একজন ব্যবসায়ী হয়েছে, ওই টাকাটা জঙ্গিবাদে ব্যয় হচ্ছে না, কিন্তু এটার প্রফিট থেকে ব্যয় হচ্ছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তার মানে আমি কিন্তু ওই ব্যাংকের টাকাকে জঙ্গিবাদে খুঁজে পাবো না, ব্যাংকে জড়ানো যাবে না, কিন্তু যে
ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে একটা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুললো, একটা রাজনৈতিক মতাদর্শের লোক ব্যাংকের সাপোর্ট নিয়ে, সে তার লাভের একটা অংশ, যেটা উনি ইঙ্গিত করলেন, এটা নির্ধারিত না হলেও এটা তাদের একটা কমই দায়িত্ব, তারা এটা পালন করে, তারা এই কন্ট্রিবিউশন রাখে। এবং এই কন্ট্রিবিউশন কিন্তু 14 লাখ টাকা নিয়ে আমরা আলোচনা করতেছি। 14 লাখ টাকা হয়তো অপারেশনাল এক্সপেন্স, কিন্তু এই অপারেশনে জড়িতদের কেউ যদি আহত নিহত হয়, তার পরিবারকে যে সাপোর্টটা দেওয়া হবে, যেটা আমরা হিসাব করতে যাব না আসলে, সেটা কিন্তু আরো লার্জার অ্যামাউন্ট। সেটাও জানবো না। সেটা জানবো না হয়তো আমি কোনোদিন। জেনারেল সাকাতের কাছে আবার আসি, কিন্তু জিনিসটা হচ্ছে যে ব্যাপক তৎপরতা বা ব্যাপক এটাকে কি বলবো, যে মানে খুব কঠোর অবস্থানের মাধ্যমে এই উৎসগুলির ব্যাপারে একেবারে কঠোর অবস্থান নিয়ে এগুলোর খুব টাইট কি করা যায় না? আপনি নিরাপত্তা না, বাহিনী দেখেন, আমি যতদূর আমার নলেজ যায়, যতটুকু আমি পড়েছি, যতটুকু দেখেছি, বিশ্বে এখন আপনার এটা তো একটা আইনত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাকশন টাস্ক ফোর্স করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের স্টেটমেন্ট হচ্ছে যে গত কত বছরে দে হ্যাভ নট বিন এবল টু ট্রেস এই যে ব্ল্যাক মানিগুলো কিভাবে, এই অর্থায়নটা কিভাবে হচ্ছে। আমি আইএসের কথা বাদ দিলাম, ওদের ওপেন অর্থায়ন আছে, তারা জানে কোথেকে সোর্সগুলো। কিন্তু এই ধরনের যে অপারেশনগুলো হচ্ছে, ধরুন যে ফ্রান্সে যে অপারেশনটা হয়েছে, এই টাকাটা কিভাবে, হাউ দিস মানি ওয়াজ ফেড, এই টাস্ক ফোর্স নিজেরাই কিন্তু বলতেছে যে 2 বছর 3 বছর পরে ইটস ভেরি ডিফিকাল্ট। এখন আমাদের দেশের কথা আমরা ফিরে আসি, যদি আপনি দেখেন, আপনি কি এই 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 কি বলে কারাপশনের লেভেলটাকে কমাতে পেরেছেন? হ্যাঁ, আমি যদি 1 কোটি টাকা নেই কারোর কাছ থেকে, ওই বাটা কিন্তু ওয়াচ করছে, সে ওখান থেকে ভাগ বসাবে। আপনি যদি কেউ, হ্যাঁ, সেটা লিগালি বা সরি মানে ইলিগালি নেক বা ধর্মের নামে নেক, জঙ্গির নামে নেক, যেই নামে নেই, আমাকে যদি বলা যে ভাই তুমি কন্ট্রিবিউট করো, হ্যাঁ, তো হচ্ছে না এটা। এখন আপনাকে এইটা টাইট করতে হলে আপনি শুধু একটা জায়গায় টাইট করবেন, বাকিগুলো লুজ রাখবেন, এটা তো হবে না। আপনার কোটি কোটি টাকা প্রতিদিন ঘুষ বাণিজ্য চলছে প্রত্যেকটা স্টেজে স্টেজে, সেগুলো যদি আপনি কমাতে না পারেন, সে টাইট করবেন তো আপনি এই হুন্ডিতে আসছে। এখন হুন্ডিতে কিভাবে আসছে উনি বলতে পারবেন না, হাউ ইট ওয়াজ আইডেন্টিফাইড উই ডোন্ট নো। এই 14 লাখ টাকা তো যে কেউ আপনার ওই এলাকারই তো লোক দিতে পারবে। আমি একটা উদাহরণ আপনাকে দেই, বললো 20 তারিখ অমুক জায়গায় অ্যাটাক করবো, বলেনি, SMS পাঠায়, সমস্ত সবকিছু ঝাঁপি টাপি সব বন্ধ হয়ে গেল। 3-4 দিন পরে আবার ঝাঁপি খুললো। এখন হতে পারে এখানেও একটা ব্ল্যাকমেলিং এর বিষয় হতে পারে। ওই যে উনি যেটা বললেন যে প্রফিট, ব্যাংকের থেকে আমি টাকা নিয়েছি, ব্যাংকের টাকা কিন্তু হিসাব, ব্যাংক থেকে আপনি জঙ্গি অর্থায়ন করতে পারবেন না। কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো যেখানে হিসাব কিতাব আছে, সেখান থেকে এই ফাইন্যান্স হবে না। কোথা থেকে হবে? ইজ অ্যাবসলিউটলি রাইট। এই টাকাটা নিয়ে আমি পাট কিনবো, হ্যাঁ, পাট কিনে ওখানে বিক্রি করবো ওই লাভের থেকে। হতে পারে যারা পাট মুখ দিয়ে আসলো, যে কোনো একটা বিজনেস করছে, সেই বিজনেসের সাথে এরা জড়িত আছে। এইটা কিন্তু শুধু বাংলাদেশে না, এভরিওয়্যার, সবখানে। যে বাংলাদেশে শুধু এই কারণটা হচ্ছে সেখানে না, জুতার দোকান, এই দোকান, ওই দোকান, আর আমাদের এখানে তো সব দোকানই লুজ, কারো কোনো হিসাব কিতাব আছে? হ্যাঁ, আপনি ওই মেশিন খালি কতগুলো বড় বড় শপিং সেন্টার আছে, এই যে ধরুন যে কোনো একটা মুদির দোকান, বিশাল একটা মুদির দোকান, ওর কোনো হিসাব কিতাব আছে? কে কত টাকা ডেলি আর্ন করছে, কত তার প্রফিট, কত কি? এখন অর্থমন্ত্রী বলছেন যে 12 কত টাকা হলে পরে ট্যাক্স দিতে হবে। আপনি ট্যাক্সের মধ্যে সবাই টানেন না কেন, 1 টাকা থেকে ট্যাক্স দেয়, 2 টাকার ট্যাক্স দেয়, তার মানে হচ্ছে তার একটা হিসাব কিতাবের মধ্যে আসে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে 70% যে লেনদেন হচ্ছে হিসাব কিতাবের মধ্যে নেই। তাহলে আমাদের টাকা পয়সার লেনদেন হিসাবের স্বচ্ছতার মধ্যে আনতে হবে, এটা হলো প্রথম কাজ। আমি একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা জিনিস গত 1 বছরের ভিতরে আমাদের চোখের সামনে ঘটলো, আশুলিয়ার ব্যাংক ডাকাতি। এটা একটা কিন্তু সোর্স, এটা কিন্তু মানে চিহ্নিত হয়েছে। আশুলিয়ার ব্যাংক ডাকাতি চট্টগ্রামে অস্ত্র কেনা হয়েছিল, ব্যাংক ডাকাতি মানে ব্যবসায়ী একজন বেরিয়ে আসছিল, তাকে ধরা পড়ার পরে হয়েছে যে এই ঘটনাটা ঘটলো। তারপরে ব্যবসার যে কথাটা ভাই বললেন, আমি একটু যুক্ত করে নেই। নজরুল ঘরামি সাতক্ষীরার, যার বাড়ির ভিতরে যে গ্রেনেড পাওয়া গেল ঢাকার অপারেশনের পরে, এই গ্রেনেড সাতক্ষীরা
ভায়া এই মাগুরা হয়ে গেল এবং কিছু যে থাকলো ঝিনেদা, এই নজরুল ঘরামি তো ব্যবসা শুরু করেছিল। কিসের ব্যবসা? জুতা। ঢাকার থেকে এলিফ্যান্ট রোড থেকে জুতা কিনে ওখানে সাপ্লাই দিত। অর্থাৎ যাতে সে ব্যবসাও করতে পারে, ওই টাকা দিয়ে সে চলতে পারে, সাহায্য করতে পারে, প্লাস সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারে। এই যে ব্যবস্থাগুলো গড়ে উঠেছে, এটা কিন্তু একদিনে গড়ে উঠে নাই। আজকে যদি আন্তর্জাতিক লেভেলে দেখেন, হ্যাঁ, শুধুমাত্র টাকা যে এই লুটের টাকা দিয়ে যে এই সন্ত্রাসী কার্যক্রম করে তাই না, তেলের ব্যবসা করছে না, তারা মধুর ব্যবসা করছে না, অনেক জিনিস এভরিথিং আমার কাছে এখানে। তো সেই জায়গাগুলো চিহ্নিত করা খুব জরুরি ছিল সময় মতো। অনেক সময় কিন্তু আমরা হেলায় হেলায় হারিয়েছি, ওরে দোষ দিয়ে হারিয়েছি। এখন সময় এসছে, কারণ আমাদের এইটা মনে করার কোনো কারণ নাই যে সব বিষয় থেকে আমরা পার পেয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে এখনো সময় আছে আমাদের সব চিন্তাগুলো এক জায়গা করা, একটা সমন্বিত প্রচেষ্টা নেওয়া। তা না হলে এই জঙ্গি মোকাবেলা, আপনি লুটপাটের অর্থনীতি বহাল রেখে এই জঙ্গি মোকাবেলা করবেন, ভেরি ইম্পর্টেন্ট, নীতিহীন রাজনীতি করে এটার মোকাবেলা করবেন, ইম্পসিবল। এটা বুঝতে হবে কিন্তু আপনি যদি টাকা পয়সার এরিনাটাকে স্বচ্ছতার মধ্যে না আনেন, এটা নিয়ন্ত্রণ করা ডিফিকাল্ট হবে, আসলে ইম্পসিবল হবে। স্বচ্ছতার মধ্যে আনলে অনেকখানি করা যাবে, তাও সম্পূর্ণ হয় না। আমি শুধু এটুকু বলতে চাই, উনি লাস্টে কথাটা বলেছেন, যতক্ষণ লুটপাটের অর্থনীতি থাকবে, মানে রাষ্ট্রশক্তি যখন কাউকে পৃষ্ঠপোষকতা করার জন্য স্বচ্ছতার নীতিটাকে দূরে রাখবে, আনবে না, ততক্ষণ স্বচ্ছতার নীতিটাকে দেখবে না, মানে এটাকে ইনস্টিটিউশনালাইজ করবে না, অ্যাকাউন্টেবিলিটি আনবে না। তাহলে আপনি ওইটাকে অ্যাকাউন্টেবিলিটি আলাদা করে আনবেন কিভাবে? কারণ এটা টোটালটা আসলে এটার ভেতরে পড়বে, তখন যে কোনো ট্রানজাকশনকে আপনি চিহ্নিত করতে পারবেন। টু বি ভেরি অনেস্ট, ইভেন পশ্চিমারাও তো পারছে না। এই যে ধরেন, এই যে সর্বশেষ ম্যানহাটানে যে ঘটনাটা ঘটলো, দেখেন এই লোকটা তাদের রাডারে ছিল না, মানে তারা তাদের লিস্টের মধ্যে ছিল না। সে আফগানিস্তানে বারবার গেছে, পাকিস্তানে বিয়ে করেছে, এগুলি কিন্তু ঘটনা ঘটার পরে জানা যাচ্ছে। আগে জানা যাচ্ছে না কেন? কারণ আগে তো সে অন্য যে কারোর মতো নর্মাল, তার একটা বন্ধু বলছে সে জানে আফগানিস্তানে গেছে করে। এখন ঘটনার পর মনে হচ্ছে সে একটু নির্ধারিত সময়টাতে বেশি ছিল, কিন্তু তখন মনে হয় নাই কিন্তু। সো দিস ইজ দি প্রবলেম। আপনি কোনটা তার স্বাভাবিক যাতায়াত, কোনটা তার সন্ত্রাসী কানেকশনে যাতায়াত, হাউ ডু ইউ ডিফারেন্স? ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। কারণ ওরা বলতেছে, আমেরিকানরা, সিএনএন বলতেছে টকশোগুলিতে যে এই ছেলেটা তো আফগান, সুতরাং যে কোনো মানুষই তো তার ফ্যামিলির জন্য আসা যাওয়া করে, তো যেতেই পারে। তো এটাকে আমরা সন্দেহ করলে তো তাহলে তো টোটাল যে ইমিগ্রেশন মাইগ্রেন্ট কমিউনিটি, তাদের প্রত্যেককেই চেক করতে হয়। তাহলে কিভাবে করবো? অথবা মাইন্ড রিডিং করতে হবে, সেই টেকনোলজি দরকার। আফগানদের কিন্তু আরো একটা কালচার আছে, রিভেঞ্জ তো তাদের। হ্যাঁ, তো আমি যেটা সরি আমি যেটা বলতেছিলাম, ফান্ড রেজিং এর আমার কাছে কতগুলো লিস্ট আছে। ফান্ড রেজিং কি, কোন কোন সেক্টর আইডেন্টিফাইড, চ্যারিটির কথা তো উনি বললেন, লেজিটিমেট বিজনেসের কথা আমরা বললাম, ফান্ড ফ্রম ক্রিমিনাল প্রসিডিংস, যেটা বললাম, এক্সটর্শন, আপনার ব্যাংক লুট, ডাকাতি, স্মাগলিং তো বড়। আমাদের দেশে ইয়াবাতে কত কোটি টাকা খরচ হয়েছে। ওই দিনটা বললো 10 কোটি না 5 কোটি টাকা ধরছে। হ্যাঁ, আপনি গোল্ড প্রতিদিন, অলমোস্ট এভরি উইক গোল্ড চালান ধরা পড়ছে। দেন আপনার ড্রাগ ট্রাফিকিং, এটা তো আছে। ক্রেডিট কার্ড জালিয়াতি, এখন এটা কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিট, এখন ক্রেডিট কার্ড জালিয়াতিটা বড় হচ্ছে। আমাদের এখানে মাঝখানে একটা ক্রেডিট কার্ড জালিয়াতি ধরা পড়লো না, আর আরো হচ্ছে কিনা আমরা জানি। সাইবার ক্রাইমে কত ট্রিলিয়ন ডলার অ্যানুয়ালি সারা পৃথিবীতে প্রোটেকশন মানি, দিস ইজ আ বিগ রিসোর্স। আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে, মিডল ইস্টে, ইভেন গভর্নমেন্ট ইজ বিং প্রোটেক্টেড। আপনি অনেক জায়গায় দেখবেন যে সেখানে জঙ্গিবাদ নাই। এটা চিন্তা করেন তারা খুব কঠিন, দে আর প্রোটেক্টেড বাই দোজ পিপল। আমাদের দেশেও বড় বড়, আমি নিশ্চিত বলতে পারবো না, আমি অন্তত অনুমান করতে পারি যে বড় বড় যেগুলো আপনার অর্গানাইজেশনগুলো আছে, ইউ নেভার নো, দ্য প্রোটেকশন মানি
is taking from them. এখন ভাই একটু হেল্প করে দেন বলি আরেকটা জি, ব্যাপার আছে আমরা একজন দর্শক আছে, দর্শকের একটু মতামত। কথা আছে, দর্শক মতামত উনি দিতে যাচ্ছেন, দর্শকের মতামতটা নিয়ে নিজে দর্শক আপনার নাম বলে বলুন আপনার কথাটা। আমি সৌদি আরব থেকে প্রশ্ন করছি। জি, হ্যাঁ, এখানে জামাত ইসলামের অনেক লোকজন আছে যারা বিভিন্ন সময় চাঁদা উঠাইয়া পয়সা উঠাইয়া দেশের মধ্যে এই জঙ্গিবাদের জন্য অর্থায়ন করে। এখন এদেরকে যেমন এই যে বিভিন্ন সময় যে যুদ্ধ অপরাধীদের বিচার হইতেছে, বা যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে বিদেশি যারা আছে তাদেরকে নেওয়ার প্রক্রিয়া চলতেছে, কাজ চলতেছে, এরকম আমি যে আমাদের মত সেটা হলো যে এদেরকে এই দেশের থেকে নিয়ে এদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো। যাই হোক, হ্যাঁ, যেটা বলেছেন না, ওটা উনি যেটা বলছেন, উনি নিজে সৌদি আরবে আছেন, কিন্তু কথা হলো যে এগুলো আপনি প্রমাণ করবেন কিভাবে? হ্যাঁ, এটা difficult। হ্যাঁ, এটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু হয়, এটা হয়, এটা হওয়ার এটা না হলে সিঙ্গাপুর, প্রতি মাসে বেতনের একটা অংশ একটা ফান্ডে জমা হয়। এটা কিন্তু বিশাল মানি আমাদের। কিন্তু আমি ফান্ড রেজিং এর উপরে ট্রেনিং করছি। এই ট্রেনিং এ বলে যে পৃথিবীর সবচেয়ে বড় ফান্ড হলো চার্চ ফান্ড আর মসজিদের এই ছোট ছোট দান, যেটা আমরা চিন্তা করি না। এইগুলির মতো টাকা পৃথিবীর কোনো দান খরচাতে হয় না। আমি ছোট্ট একটা কথা বলি, আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে 14 লাখ টাকা কিন্তু ধরেন আমাদের স্বাভাবিক জীবনে মানে 1 কোটি টাকার প্রজেক্টের হয়তো মূল কাজে গিয়ে হয় 25 লাখ টাকার, কিন্তু এই জঙ্গিবাদে 14 লাখ টাকা কিন্তু 1 কোটি টাকার কাজ করে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মোর দ্যান দ্যাট, ইভেন মোর দ্যান দ্যাট। সো এটা দুইটা কারণে। এই এটা দুর্নীতির টাকা যখনই জঙ্গিবাদে ঢুকলো, এখানে কিন্তু সুনীতি, এখানে কিন্তু কৃচ্ছতা, এখানে কিন্তু আর দুর্নীতি নাই। এখানে এই টাকার অপটিমাম ইউটিলাইজেশন হয়। এটা কিন্তু বুঝতে হবে। এটা আমি কি তাদের প্রশংসা করছি না কি করছি, দ্যাট ইজ নট দি অ্যাঙ্গেল, বাট দ্য ইম্প্যাক্ট অফ 14 লাখ টাকা ইজ মোর দ্যান। প্রশংসার ব্যাপার না। আমি মানে এই প্রসঙ্গে একটু বলি, টুইন টাওয়ারে যে অ্যাটাকটা হয়েছিল, টোটাল অপারেশনাল লেগেছিল 500,000। শুধু আমেরিকাতে ওই 9/11 এফেক্টে $3.3 ট্রিলিয়ন খরচ হয়েছে। শুধু ওইটাকে আপনাকে ওটার পরে যে অ্যাকশনগুলো হয়েছে, অ্যান্ড ওয়ার্ল্ড ওভার 17 ট্রিলিয়ন আমেরিকা খরচ করছে আফটার দ্যাট অ্যাটাক। আর আরেকটি বলি আপনাকে, বালিতে খরচ হয়েছিল $20,000 to $25,000 অনলি। তার এফেক্টটা দেখেছেন? হোলি আর্টিজানের যদি 14 লাখ টাকা খরচ হয়, আপনি কি হিসাব করে দেখছেন যে আপনার কত লস হচ্ছে? ওরে বাবা, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই আজকে দেখে আসলাম যে রেস্টুরেন্ট গুলো, বিশেষ করে আমি পিজা হাট দেখছিলাম, যেখানে রাত 12টা পর্যন্ত রমরমা, মানে ঢোকা যায় না, সেখানে লোকজন নাই। এটা যদি 140 কোটি টাকার কম হওয়ার কোনো কারণ নাই। এই 14 লাখ টাকা 8টার পরে, 9টার পরে, 8টার পরে বিশেষ করে, এই যে আমরা এইমাত্র আসছিল, গুলখান লিটন আমার সাথে ছিল, পুরা গুলশান এরকম কোনো ফাঁকা থাকে নেই। 9টা কি 10টা, 11টা, 12টা রেস্টুরেন্টগুলো খালি। তার মানে কত লস, একটা রেস্টুরেন্ট কতগুলো লস দিচ্ছে। আপনি রিক্সা রেস্ট্রিক্টেড করে দিলেন, বাকি রিক্সাগুলো ওরা কি করছে ইউ ডোন্ট নো, বাস রেস্ট্রিক্টেড করে দিলেন, এইখানে ব্যারিকেড লাগালেন, প্রাইভেট সিকিউরিটি বাড়িয়ে দিলেন। এটা হিসাব করে দেখেন যে হাউ মাচ বাই নাও দি পিপল হ্যাভ লস্ট এন্ড দ্য স্টেট হ্যাজ লস্ট। তো কাজে 14 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমরা জেনে ফেললাম হাউ মাচ দ্য স্টেট। এটার এফেক্টটা বিশাল। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, এটা হিসাবটা যদি করা হয়, আপনার পত্রিকাতে বের করেন না, আপনি একটা নশনাল হিসাব করেন। আমরা অনেক উগ্রবাদিতা তো দেখেছি পৃথিবীব্যাপী, আমাদের দেশেও দেখেছি বিভিন্ন সময়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখন যে উগ্রবাদিতা, এটার ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটার ভিত্তিটা কিন্তু ধর্ম। এটার ভিত্তি আমরা মনে করি আদর্শ, হ্যাঁ, তাদের একটা আদর্শিক জায়গা সেটা, এবং সেই আদর্শটা তার ধর্মীয় ভিত্তিতে। এই ধর্মটা আসমান থেকে আসছে, সে বিশ্বাস করে যে এটা আল্লাহ প্রদত্ত ধর্ম, যে এই কাজটি করছে। ফলে ওই যে কথাটি আবারও বলছি যে খুব কম পয়সায় যে কাজটি এরা করতে পারবে, সেই কাজটি অন্য কেউ করতে পারবে না, কারণ তার একটা আদর্শিক অবস্থান থেকে সে করছে। এইটাকে মোকাবেলা করার জন্য কিন্তু আরো উন্নত আদর্শ চর্চার বিষয় রয়েছে, এবং সেইখানে সবাইকে যুক্ত করার বিষয় রয়েছে, জনগণকে পুরা একত্রিত করার বিষয় রয়ে গেছে। আর আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র সমস্যাটা আমরা যদি মনে করে থাকি যে এটা বাংলাদেশের এই সীমানার মধ্যে, বিষয়টা কিন্তু তা না।
এবং এখানে আরেকটা ভয়াবহ যে জিনিসটা আমি একটু আমার সন্দেহের ভিতরে আছে, আমার এটা আমি মনে করতেছি যেটা আমার বলা দরকার, সেটা হচ্ছে আপনাকে কোনো না কোনোভাবে আঞ্চলিক প্রেক্ষাপটের ভিতরে ফেলে দেবে। জঙ্গিরা কিন্তু সেটা চাচ্ছে। তার বড় প্রমাণ হচ্ছে সিঙ্গেল অন্য ধর্মের মানুষদেরকে আমরা কিন্তু বিভক্তি চাচ্ছি। কেউ চাচ্ছি পক্ষ বিপক্ষ নিয়ে, কেউ চাচ্ছি এথিস্ট নন এথিস্ট, কেউ চাচ্ছি ধর্মের ভিত্তিতে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা টার্মোয়েলের ভিতরে আমরা আছি। এবং এই বিভক্তিতে যদি কোনো কারণে তারা যদি এমন কোনো জায়গায় আঘাত দিয়ে ফেলে যে আঘাতের কারণে এই অঞ্চল জুড়ে সমস্যা তৈরি করার কিন্তু একটা পথ তারা পেয়ে যেতে পারে, যেটা হবে আমাদের জন্য সিরিয়া এবং এটা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, ইভেন এই মায়ানমার এবং ইন্ডিয়া এই সহ। যে লাইন, ইন্ডিয়া সহ তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এবং এইটার কোথা থেকে যে কি রিপারকাশন হবে dangerous জিনিস। আমরা কিন্তু জানি না। কারণ এটা কিন্তু শুধু দেশ না, বাংলাদেশের ইম্প্যাক্টটা শুধু বাংলাদেশের কারণে হবে না, আবার বাংলাদেশের ইম্প্যাক্ট গিয়ে ভারতে হবে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ কিন্তু এই যে ম্যানহাটানের ঘটনা ঘটলো, ওইখানের ডিসকাশনে সিএনএন প্রায় ঢাকার রেফারেন্স আসছে। কিন্তু ইন্ডিয়ার এই যে কাশ্মীরে যে ইয়েটা ঘটলো, কাশ্মীরের এখন পাকিস্তানপন্থী বা স্বাধীনতাপন্থীর বাইরে এটা নতুন কনসার্ন হলো এই ইসলাম, ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় উচ্ছ্বাস। এটা একটা নতুন জিনিস হয়েছে, যেটা তারা বলতে চাচ্ছে যে এটা তো পাকিস্তান থেকে আসে নাই, এটা হোমগ্রোন দক্ষিণ কাশ্মীরে যেটা প্রবল ভাবে দেখা দিয়েছে। তারা এখন আর ওই কাশ্মীরের স্বাধীনতা না, তারা ইসলাম রক্ষা করার কথা বলে, ওই জঙ্গিরা, ওই সেপারেটিস্টরা। সো এই যে ডাইমেনশন গুলো, এগুলো কিন্তু আমাদেরকে ইম্প্যাক্ট করবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় সার্ক সামিটে একটা কথা প্রস্তাব দিয়েছিলেন বোধহয় নেপালে, যে এটা আঞ্চলিক টাস্ক ফোর্স দরকার। বাংলাদেশের সমস্যা কেবলমাত্র বাংলাদেশে সমাধান হবে না, এটা কোনোভাবে না। উই হ্যাভ টু রিয়েলাইজ। কারণ দেখেন, এই যে ভারত থেকে অস্ত্র আসছে, অস্ত্র না, ভারত থেকে হয়তো মানুষও আসবে, অপারেশন করবে, আবার ভারতে চলে যাবে। না, এটা তো আছেই। হ্যাঁ, ভারতে ধরা পড়লো তো। ভারতে এখন এই তৃণমূল সরকারের আমলে জামায়াতকে অনেক প্রশ্রয় দেওয়া হয়েছে, এটা তো এখন পত্রপত্রিকায় অনেকদিন রিপোর্ট। আগে থেকে দেওয়া হয়েছে। জি, এবং তৃণমূল জামায়াতের, বাংলাদেশের জামায়াতের পয়সা পেয়েছে, সেই বিষয়গুলো তো এগুলো তো পত্রপত্রিকায় এসছে। রিপোর্টে জি, এসছে। জি। তৃণমূল জামায়াতের পয়সা নিয়ে নির্বাচন করেছে, সেই বিষয়গুলো এসছে। সুতরাং না, এটা- কারণ ওখানে জামাত ইসলামী আপনার মনে রাখতে হবে যে about 25% vote, not people, 25% vote of a minority community. আপনি তো কলকাতায় তো ইদানিং গেছেন বা যাবেন, আপনি দেখবেন যে হোর্ডিংস গুলো দেখবেন, ইন্টারেস্টিং হোর্ডিংস। সেখানে মুখ্যমন্ত্রী তসবিহ হাতে, মুখ্যমন্ত্রী দোয়া করছে, ঈদের জামাতে চলে যায়, যে জামাতে চলে গেছে, এবং হজের আলাদা আমাদের আলাদা দুটো হজে কিন্তু দুইটা টার্মিনাল ইউজ করা হয়। টার্মিনাল ইউজ করে, এবং হজ সেন্টার কিন্তু দুইটা, এটা নতুন বিশাল একটা হজ সেন্টার। সেটা নাথিং ব্যাড ইন। কোন কারণে যদি ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়, আমরা কিভাবে জঙ্গিবাদ মোকাবেলা করবো, এটা নতুন সমীকরণ তৈরি হবে। আমরা অত দূরে যাই না, আমাদের আমরা নভেম্বরে ইলেকশন। তো আমি মানে প্রসঙ্গটা আমরা একটু হয়তো অন্যদিকে নিয়ে গেছি। প্রসঙ্গটা হলো যে মানি ইজ নট এ ফ্যাক্টর বাংলাদেশে। কাজে এটা এই 14 লক্ষ টাকা হাওয়ালা হয়ে আসছে, এটাই আমার কাছে একটু আশ্চর্য। কিভাবে আসলো, ইট ইজ নট। তাহলে এখন আমাদের যে সামাজিক প্রতিরোধ, সামাজিক সচেতনতা, যেটা আপনি বললেন একটু, এই বিষয়টি উপরেই জোর দিতে হবে, যেটা একমাত্র এই অর্থের শক্তিকে এটা দিয়ে মোকাবেলা করা সম্ভব। না, এটাও আছে, প্লাস আমাদেরকে এখন হয়তো একদিনে তো হবে না, স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি এই যে আমাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এগুলো একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। হ্যাঁ, আপনি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের মধ্যে আনার কথা বলছেন, কিন্তু সেই ঘুষের অর্থনীতি থাকবে, এটা তো না, ইয়াবার অর্থনীতি থাকবে, মাদকের অর্থনীতি। ইয়াবা আজ পর্যন্ত বলেন হোতা কয়জন ধরা পড়েছে, মামলাগুলো কি হয়েছে, কে কোথায় গেছে, শুধু একমাত্র ওই কোন মহিলা কি ইয়াবা সম্রাজ্ঞী নাকি, তার দেখলাম পানিশমেন্ট হয়েছে। তাহলে ইট ইজ কামিং থ্রু। এইগুলি কিন্তু সম্রাজ্ঞী নাম দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে, আসল সম্রাটটা কিন্তু সম্রাটটা কিন্তু এখানে আসে নাই। সেটাই বললাম যে যাদের নাম আসছে আমরা সবাই জানি, কিছু হয়েছে, কিছু হয়নি। সোনা স্মাগলার কে, হু ইজ দি হোতা, এত টাকা ইনভেস্ট করছে কারা, এইগুলো তো আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি। সো আজকে যেহেতু জঙ্গি নিয়ে আমরা কথা বলছি, যে এর টাকাটা কোত্থেকে আসলো,
পেটি 14 lakhs, হ্যাঁ, কিন্তু যে কোটি কোটি টাকার যে আপনার একটা ব্যবস্থাপনা হচ্ছে যেখান থেকে সে টাকাটা আসতে পারে, ইটস ভেরি ইজি। এই টাকাটা অর্থাৎ টাকা আসা, অস্ত্র আসা এটা মূল বিষয় না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে সামাজিক উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন পরে হলেও কাউন্টার টেরোরিজম ইউনিটটা গঠন হয়েছে, ওটাকেও শক্তিশালী করা দরকার। শক্তিশালী করা হয়েছে সারা দেশে, সারা বাংলাদেশে তাদেরকে কাজ করার পারমিশন দেওয়া। আপনারা মনে রাখেন যে এইটাকে শক্তিশালী কতটা আমরা বলবো জানি না। আপনি বললেন যে আরো বেশি সরকারি দলের শক্তিশালী। মধ্যে ঘাপটি মেরেছিল, তাকে অ্যারেস্ট করেছে কালকে ফেনী থেকে। আমি এইটা তো একটা, তাকে কোন অবস্থায় কখন কিভাবে গ্রেফতার করেছে এটা শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে আমরা আর মানে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় জজ মিয়ার নাটক যেন আমরা না দেখি ভবিষ্যতে। হচ্ছে তো সেগুলো তো সেই জায়গাটাও আমাদের কন্ট্রোল করতে We হবে, have to কারণ be very আমরা যদি ট্রান্সপারেন্ট না হই, আমরা যদি শুনি যে Transparent and professional. যেই বন্দুকটা জমা দিছে সেই বন্দুক থেকে ওই গুলি হয় নাই, এটা যদি কোনো মানে ব্যালিস্টিক রিপোর্টে চলে আসে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না। আমি শুধু এইটুকু বলি। সেটা আপনি চার্জশিট করবেন কিভাবে? হ্যাঁ, তো এই বিষয়গুলিকে নজর দিতে হবে রাষ্ট্রের, এবং সেখানে অবশ্যই 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 কোঅর্ডিনেশন একটা দরকার, এবং সেই কোঅর্ডিনেশন এমং দা ল এনফোর্সিং এজেন্সিজ হলে হবে না, আদার্সদেরকে যুক্ত করতে হবে। আপনার গবেষণা কি বলে সেই কোঅর্ডিনেশনটা কতটুকু হচ্ছে বা কতটুকু ঘাটতি কি আছে? আমি এখন পর্যন্ত সেই উদ্যোগই লক্ষ্য করছি না, সরি। আমি এখন বাইরে আর বলবেন না, পেরিফেরাল উদ্যোগ আছে, জি। পেরিফেরাল উদ্যোগ আছে, কিন্তু এটা একটা হলিস্টিক উদ্যোগে পরিণত হয় নাই। বাংলাদেশকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটেই সক্রিয়তা দেখাতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এই যে ধরেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কথা বললো এবং ঢাকা থেকে সারা দেশে কাজ করা। ইনফ্যাক্ট ওই যে আমেরিকার যেমন $500,000 অ্যাকশনকে হ্যান্ডেল করার জন্য $17 ট্রিলিয়ন খরচ করে ফেলতে হয়েছে, আমরা সেই মাত্রায় পারবো না। কিন্তু 14 লাখ টাকার আবার এটা তো বলা হচ্ছে যে সেই টুইন টাওয়ারের ঘটনা আমেরিকার পরিকল্পনাতেই হয়েছে। এই তথ্য তো এখন আসছে। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু মানে ইকোনমিক সাইডটা বলছি। এই তত্ত্ব একভাবে আমেরিকান, ইসরায়েলি এই তত্ত্ব তো আছে, কিন্তু আপনি আবার দেখেন আমেরিকার যে $1 ট্রিলিয়ন খরচটা কিন্তু কাল্পনিক না, কিন্তু আপনার অ্যাকাউন্টস আছে, সারা পৃথিবীর কোথায় কোথায় তারা খরচগুলি করছে। ট্রাম্প যে বলে নেটোর নামে টাকা তো কেবল আমরা দেই, অন্যরা তো টাকা দেয় না, তারা নেটোর পার্টনার, তাদের উপর আক্রমণ হলে আমেরিকার দায়িত্ব গিয়ে সেভ করা, কিন্তু তারা চাঁদাটা দেয় না, চাঁদাটা সবটা সাবসিডাইজ করতে হয় আমেরিকার, এবং আমেরিকা এগুলি করে আসছে, এবং এইগুলির খেসারত আমেরিকার ভেতরে জানা হলে তো আমেরিকারই অস্ত্র বিক্রি হয়, লাভ হয় না। না, আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের লাভ দেখতেছেন আপনি, কিন্তু আমেরিকার ভেতরে একটা মানুষের, একটা ড্রাগ এডিক্টের চিকিৎসার ব্যবস্থা নাই। বিলিভ মি, আপনি আমেরিকার কান্না দেখতে হলে আমেরিকার গ্রামে গ্রামে ছোট ছোট শহরে যেতে হবে। সাদা চামড়ার মানুষ, এটা নিয়েই কিন্তু ট্রাম্পের শক্তি। না, সমস্যাটা কিন্তু এইখানেই। আমি আরেকটি বলে শেষ করতেছি, আমাদের এখানে এখনো ক্রাইসিস ম্যানেজমেন্ট বা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার বলে কোনো কিছু নাই। আমাদের এখানে এপেক্স বডিতে বলে কোনো কিছু নাই। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা পেপারে আছে, এটা কোনোদিন বসে নেই। কাজে এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। যেমন হলি আর্টিজানে যখন আমরা একটা অ্যাটাক দেখলাম, নোবডি নিউ হু ইজ ডুইং হোয়াট, মানে ওটা হয়তো সেখান থেকে তো কিছু লেসন ডেফিনেটলি লার্ন করা হয়েছে, তারপরেও নো ওয়ান নিউ হোয়াট টু ডু। তো এই আছে, কিন্তু সেখানে আমাদের এগুলোকে এখন চিন্তা করতে হবে। উই আর নট, বাংলাদেশ এখন 72 সাল বা 80 সালের বাংলাদেশ না। এখন আপনি একটা কমপ্লেক্স ওয়ার্ল্ড সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এবং আমাদের নিজেদের ইন্টারনাল বিষয়গুলো কিন্তু খুব কমপ্লেক্স হয়ে গেছে। অত ইজি না যে আমি এটা বলে দিলাম, সেই দিন চলে গেছে। খুব আপনার ইকোনমি ইজ গ্রোয়িং, হ্যাঁ, সেই সাথে ক্রাইম ইজ গ্রোয়িং, সেই সাথে আপনার সোশ্যাল প্রবলেম গ্রোয়িং, পলিটিক্যাল প্রবলেম গ্রোয়িং। এটার মধ্যে যুক্ত হয়েছে এখন এই যে থার্ড ডাইমেনশন, ফোর্থ ডাইমেনশন, ফিফথ ডাইমেনশন, জঙ্গিবাদ। আমরা যদি মনে করি যে এই অ্যাকশনে দে আর অল গন, এটা তো আমরা দেখলাম 5 বছর পরে আবার বেরোছে। এটা অলওয়েজ লাইক দ্যাট, আইদার ইট উইল ডাই ইটস ওন ডেথ। ডেফিনেটলি এটা হয়তো একটা স্টেট লেভেলে, স্টেট পাওয়ারে কিছু করতে পারবে না, কিন্তু ইট উইল, যেই সমস্যাটা এখন বাংলাদেশে করতে পারবে, যে এখন যে বাংলাদেশে যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, ইংল্যান্ড টিম আসবে কি আসবে না তার জন্য 14 দিন সার্ভে করে যেতে হচ্ছে। 3 জন লোক আসবে না, 4 জন লোক আসবে না। আমাদের যে গার্মেন্টস, আপনি এখন পর্যন্ত আমার মনে হয় যে গার্মেন্টসের লোকজন মিটিং করে গিয়ে সিঙ্গাপুরে না থাইল্যান্ডে কোথাও, দিস ইজ ট্রেমেন্ডাস এফেক্ট।
এবং এই যে যেটা বলে এখন টেলিভিশন খুললেই বলে ঢাকা অ্যাটাক, ঢাকা এটা, ঢাকা অ্যাটাক, ঢাকা বাংলাদেশ, এটা প্রায়ই শুনতে হয়। এইখান থেকে আমাদেরকে বেরোতে হলে কিভাবে বের হবে আর একটু বলি, সেটা হচ্ছে আমরা শেষ পর্যায়ে আছি। একটা নির্দেশনার জন্য যদি একজনের উপর আমাদের নির্ভর করতে হয়, তাহলে আমরা কিভাবে এটা মোকাবেলা করব? আমাদের অপেক্ষা করতে হয় যে সমস্ত কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রগুলো, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি বলছেন একজনকে ধরবে, সেটাও সিদ্ধান্ত দিতে হয় এই ধরনের। এই অবস্থা তো এই জায়গায়। আজকে আপনি ধরেন, এই যে আমরা একটু আগে বললাম কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে অপারেশন করতে। এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দিলাম, তাদেরকে পেটে ভাতে চালানোর মতো সেই সামর্থ্যগুলো কি দিয়েছি? এগুলো একটু ভাবেন। তাদেরকে ইকুইপ করা হয়েছে, তাদেরকে ওদের ডিসিশন সেন্টারটা কোথায়? তারা কি একজন উপদেষ্টার সিদ্ধান্তের জন্য বসে থাকবে? আমার অনেক প্রশ্ন আছে ভাই। আমি গত 20-22 বছর ধরে এটা নিয়ে কাজ করছি তো, এবং আমি কিন্তু আগেও বলেছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সামরিক বাহিনী বলেন, সেখানে যে ঘাপটি মেরে নেয়, এটা কি করে বলবো আমরা তো ইয়েতে দেখেছি, চট্টগ্রামে দেখেছি না, মসজিদের ভিতরে নেভাল ক্যাম্পের ভিতরই তো ঘটনা ঘটলো। মানে যার এখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তার ডানেও সেনা নিরাপত্তা বাহিনীর লোক, বামেও নিরাপত্তা বাহিনীর লোক, তাদের মাঝখানে একটি ঘর এসেছিল। সমাজের এই জায়গাটা তো সব জায়গায় চলে গেছে। আমি শুধু কোনো বাহিনীর কথা বলছি না, সমাজের সর্বস্তরে তারা বিরাজমান। এখন প্রশ্ন, ওই ডাইমেনশনটা কিন্তু আমরা বুঝতে পারছি, এই জায়গাটা আমাদের বোঝা দরকার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমাদের ভিতরে যে ছোট ছোট রাজনৈতিক দ্বিমত বিভিন্ন আছে, এই জায়গাগুলি সহনশীল হতে হবে। সমঝোতাহীন রাজনীতির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতার জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আপনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার আমি দেখি না কোনো। এই জায়গাতে শুধু একটা কথাই এখানে স্পষ্ট করে উচ্চারিত হয় নাই, যে এই চেঞ্জড গ্লোবাল এন্ড ন্যাশনাল সার্কামস্টেন্সেসে আমাদের যে মিলিটারি, আমাদের যে স্ট্র্যাটেজিক এত বড় একটা শক্তি, এটার ব্যবহারের কোনো নীতিমালা নাই। কিন্তু শুধু পুলিশকে তো শক্তিশালী করতেই হবে, ডেমোক্রেসির বাহিনী পুলিশ, কাউন্টার টেরোরিজম পুলিশকে শক্তিশালী করতে হবে, বিস্তৃত করতে হবে সারা দেশে। কিন্তু আমাদের যে ন্যাশনাল অ্যাসেট আর্মি, এই আর্মির ব্যবহারটা কিভাবে হবে? ন্যাশনাল যদি একটা সিকিউরিটি কাউন্সিল না হয়, তাদের ব্যবহারটা কিভাবে হবে? কারণ পলিটিক্যাল রোল, এটা কিন্তু আবার ভুল বুঝার অবকাশ থাকে। অনেকে মনে করতে পারে আমি গভর্নেন্সে মিলিটারি রোলের কথা বলছি না, কারণ সিকিউরিটি কিন্তু এখন আর এক্সটার্নাল যেই মাত্রায় গেছে, ইন্টার স্টেট সিকিউরিটি গৌণ। এখন এইগুলি হচ্ছে মুখ্য, বাংলাদেশের স্বাধীনতা, অস্তিত্ব। এগুলি নিয়ে হয়তো আরো অনেক আলোচনা হবে। আমরা আজকের আলোচনা এটা হচ্ছে অর্থ কোনো বিষয় না, সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই জঙ্গিবাদকে মোকাবেলা করার যে কৌশলগুলো বের করতে হবে, তাহলে হয়তো অর্থ আপনাকে এই ডিসিপ্লিনও দেখতে হবে, হাউ টু রিডিউস দি এভিনিউজ। মানে অর্থ আসছে, অর্থটাকে আমরা কিভাবে আটকাবো সেটার, এবং ইন্টারনাল সোর্স থেকে যে বন্ধ করা কিভাবে, হাউ টু রিডিউস। আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।